আসসালামু আলাইকুম। আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনের বলবিদ্যা অধ্যায়। এখানকার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো জড়তার ভ্রামক। এখানে অনেকগুলো আসলে কেস আছে, যে কেসগুলো কিন্তু আমাদের এমসিকিউ থেকে শুরু করে বিভিন্ন জায়গার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এবং সিকিউ এর ক্ষেত্রেও অনেক সময় আমাদের একটু এলোমেলো হয়। তো মোট কথা হচ্ছে এই ভিডিওটা তাদের জন্যই হবে যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন ভবিষ্যতে নিবে, অথবা সেকেন্ড টাইম প্রিপারেশন আবার নিতে যাচ্ছে। এর সাথে একাডেমিক যারা 25-26 আছে তাদের জন্য হয়ে যাবে, এবং তার সাথে যারা ইউনিভার্সিটি প্রিপারেশন নেবে তাদের জন্য রিভিশন হয়ে যাবে। খুবই শর্টে জাস্ট জড়তার ভ্রামকের যে বিভিন্ন আসলে কেসগুলো আমাদের বই দেওয়া আছে সেগুলো আমরা একটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, মেইনলি একদম শর্টকাট কথাবার্তা, সেটা হচ্ছে আসলে জড়তার ভ্রামক কি। আমরা এই মুহূর্তে যেটা মনে রাখবো, আমাদের সামনে অ্যাডমিশন পরীক্ষা, সেটা হচ্ছে জড়তার ভ্রামক I = mr²। ঠিক আছে, আমরা আপাতত এই জিনিসটা মনে রাখলে হবে। এরপরে আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে আসলে একক। তাহলে জড়তার ভ্রামকের একক কি? তাহলে আমরা যেটা পড়বো, জড়তার ভ্রামক এটার একক হলো কেজি মিটার স্কয়ার। তাহলে আমরা এখানে কেজি মিটার স্কয়ারটা কিভাবে নিয়ে আসলাম? এই যে মেইনলি ভরের একক হচ্ছে কেজি, আর এখানে দৈর্ঘ্যের একক মিটার স্কয়ার। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে জড়তার ভ্রামকের মাত্রা কি। জড়তার ভ্রামকের মাত্রা দেখো, আমরা এখানে একদম ইউনিক বা অর্থাৎ মেইনলি আসলে যে ইউনিট গুলো আছে সেখান থেকে আমরা নিয়ে আসবো। তাহলে দেখো কেজি, তাহলে এটা যেহেতু ভর, তাহলে আমরা লিখলাম ক্যাপিটাল এম। এরপরে দেখো m², তাহলে এটা যেহেতু মিটার থেকে আসছে, তাই না? তাহলে এটা হলো দৈর্ঘ্যের একক থেকে আসবে, তাহলে এটাকে আমরা লিখে দিলাম l²। এরপরে তোমরা বই থেকে যেটা পড়বা সেটা হচ্ছে যে জড়তার ভ্রামক আছে, এই জড়তার ভ্রামকের আসলে নির্ভরশীলতা কি কি আছে। জড়তার ভ্রামকের নির্ভরশীলতা আমাদের বইয়ে 3টা দেওয়া আছে, সেটা হচ্ছে দৃঢ় বস্তুর অবস্থান, ভরের বিন্যাস, তারপরে এটা হচ্ছে কিভাবে ঘুরতেছে, ঘূর্ণন অক্ষের আকৃতি, এরকম কিছু ব্যাপার স্যাপার লেখা থাকে এক এক বই এক এক ভাবে। তোমরা মেনলি যেটা করবা, জড়তার ভ্রামকের 3টা নির্ভরশীলতা সুন্দর করে বই থেকে একদম কাট কপি পেস্ট মানে করে পড়ে নিবা। ঠিক আছে, এরপরে আমাদের যেটা জানতে হবে মেইনলি স্পেশাল কেস। তার আগে জড়তার ভ্রামক এটা আমরা আসলে কখন চিন্তা করি? যখন ঘূর্ণন গতির ব্যাপার আসে তখনই আমরা জড়তার ভ্রামক চিন্তা করি। ধরো আমরা এই কলম বা যেটাই বলো, এটাকে আমি যদি ঘুরাইতে চাই, ঠিক আছে, যেমন ধরো একটা বড় পাখাকে ঘুরাইতে গেলে শক্তি বেশি প্রয়োজন হবে, আবার ছোট পাখাকে ঘুরাইতে গেলে কিন্তু শক্তি কম প্রয়োজন হবে। এই যে এখানে শক্তির একটা ব্যাপার স্যাপার আসতেছে, এইটার যদি আমি একদম প্রাইমারি লেভেলে নিয়ে আসি, তাহলে সেখানেই কিন্তু তোমার জড়তার ভ্রামকের ব্যাপার আসতেছে। অর্থাৎ রৈখিক গতির ক্ষেত্রে বস্তুর আমরা হচ্ছে যে চিন্তা করি আসলে কি ভর, তাই না? ভরকে কিন্তু আমরা জড়তার ভ্রামক চিন্তা করি। আর যখন সরি, ভরকে আমরা জড়তা চিন্তা করি। অর্থাৎ যার ভর যত বেশি জড়তার ভ্রামক তত বেশি। এই জিনিসটাই যখন ঘূর্ণন দিয়ে কনভার্ট হয় তখন জড়তার নামটা চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। এরপরে আমরা মেইনলি এখানকার স্পেশাল কেসগুলো একটু দেখার চেষ্টা করব। তাহলে স্পেশাল কেস, প্রথম কথা হচ্ছে জড়তার ভ্রামক আমরা কি লিখবো? I = mr²। স্মল এম লিখলেও হবে, ক্যাপিটাল এম লিখলেও হবে, জাস্ট সাধারণ সূত্রের জন্য। এখন আসো আমরা স্পেশাল কেসগুলো দেখার চেষ্টা করি। ঠিক আছে, প্রথম কথা হলো আমাদের বইয়ে সর্বপ্রথমে যেটা দেওয়া আছে বা বেশিরভাগই দেওয়া থাকে আমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা দণ্ড। ঠিক আছে, এখানে সুষম দণ্ডই বলা হয়, এটার মধ্যবিন্দু অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে। সেম কেস এইখানে একটা দেওয়া থাকে যে একটা দণ্ড, এটা মধ্যবিন্দু অক্ষের সাপেক্ষে না ঘুরে এটা প্রান্তবিন্দু অক্ষের সাপেক্ষে ঘুরে। কোনটার ক্ষেত্রে জড়তার ভ্রামক কি হবে? তাহলে যেটা মধ্যবিন্দু দিয়ে যায় এটার জন্য জড়তার ভ্রামক I = আমরা লিখবো m l²/12। এখানে l কি? এখানে l হচ্ছে পুরো দণ্ডটার দৈর্ঘ্য। এখানে আমরা অনেক সময় কি করি, এই এল কে ভুল করে l/2 লিখে এখানে 12/24 করে দেওয়ার চেষ্টা করি, এই জিনিসটা করা যাবে না। এরপরে আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি যে যেটা আসলে একটু প্রান্ত বিন্দু দিয়ে, সেখানে I = লেখা যাবে ml²/3। তাহলে এই দুইটা স্পেশাল কেস চলে গেল। এটা কিন্তু আমাদের বইয়ে অনেক বেশি দেওয়া আছে এবং এইচএসসির ক্ষেত্রেও আসে। ঠিক আছে, এরপরে আমরা চিন্তা করব যে ধরো একটা দণ্ড, ঠিক আছে, এরপরে এই দণ্ড থেকে নির্দিষ্ট ব্যাসার্ধে একটা ছোট বিন্দু বস্তু ঘুরতেছে, বা তুমি কি ধরলে একটা হচ্ছে ছোট বস্তু বা ছোট্ট খুবই ক্ষুদ্র ভরের বা ক্ষুদ্র একটা বস্তু নিয়ে এরকম করে হচ্ছে সুতায় বেঁধে ঘুরাচ্ছ। অর্থাৎ আমরা কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে যখন টানের হিসাব করি, আমরা ধরি যে ছোট্ট একটি মার্বেল পাথর বা কোনো কিছু এরকম করে আমরা যখন ঘুরাচ্ছি, সেই ক্ষেত্রে এই বস্তুটা কিন্তু একটা বিন্দু বস্তু আমরা ধরে নিব। এটা দেখো এরকম অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, কোন পথে? বৃত্তাকার পথে। যেহেতু বৃত্তাকার পথের কথা চলে আসছে, কৌণিকের কথা চলে আসছে, আমরা জড়তার ভ্রামক হিসাব করব। ঠিক আছে, এটা যেহেতু একটা ছোট্ট বস্তু, এই ছোট্ট বস্তুর ভরকে আমরা ধরে নিব স্মল এম। তাহলে এটার জন্য আমরা জড়তার ভ্রামক লিখবো I = mr², এটা লিখলে হবে। এবার দেখো এর পরবর্তী যে কেস, সেম জিনিসটাই আমরা একটু চেঞ্জ করব। যেমন ধরো তোমাকে দেওয়া হলো চুড়ি, অথবা একটা রিক্সার টায়ার দেওয়া হইলো, বা যে কোনো গাড়ির চাকার টায়ার বা চাকাই চিন্তা করো, সেটার ক্ষেত্রে আমরা যদি জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, ব্যাপারটা কেমন হবে? তাহলে দেখো আমি একটা অক্ষ চিন্তা করলাম, এটা তো অবশ্যই একটা অক্ষের সাপেক্ষে ঘুরবে। তাহলে ধরো এইটা হচ্ছে আমার সেই টায়ার। তুমি এখন একটু চিন্তা করো তো, এখানে অনেকগুলো ছোট 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 ক্ষুদ্র বস্তুর ভর না? তাহলে এই সবগুলো ক্ষুদ্র বস্তুর ভর এগুলোকে আমরা চিহ্নিত করবো ক্যাপিটাল এম দিয়ে। তাহলে এই ক্ষেত্রে জড়তার ভ্রামক I = হবে ক্যাপিটাল mr²। ঠিক আছে, এরপরে দেখো সমজাতীয় আরো কিছু আছে। ধরো তোমাকে দেওয়া হলো একটা চাকতি বা প্লেট দেওয়া হলো, অথবা আগেকার যে সিডি ডিভিডি প্লেয়ার ছিল সেগুলো দেওয়া হলো, ওটাকে তোমাকে একদম মধ্যবিন্দু অক্ষের সাপেক্ষে ঘুরাতে বলা হলো। তাহলে এই চাকতিকে আমরা একটু এভাবে প্রকাশ করি যে এই টান দিয়ে বুঝাচ্ছি যে এটা আসলে আমার একটা কি চাকতি।
ঠিক আছে, তোমরা বুঝতে পারলে হবে, চিত্রটা খুব বেশি ভালো হইলো না। এই চাকতির ক্ষেত্রে যদি আমাদের বলে জড়তার ভ্রামক কত, তাহলে আমরা যেটা লিখবো I ইকুয়াল টু, এখানে একটু চেঞ্জ হয়ে যাবে, আমরা লিখবো mr² ডিভাইডেড বাই 2। ঠিক আছে, চাকতি এখানে একটু মনে রাখো এটা হচ্ছে নিরেট। ঠিক আছে, নিরেট বলতে আসলে কি এই সব বস্তুতে আসলে ভর আছে, মানে জিনিসটা বুঝতে পারতেছো। প্লেট ইমাজিন করো, একটা ডিভিডি প্লেয়ার ইমাজিন করো। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে একটু চিন্তা করি, সেটা হচ্ছে তোমার এটা তো তোমার ইয়েই হলো, তাই না? আমরা টায়ার পরে আসছি বা রিং পরে আসছি, তাহলে mr², আর যদি নিরেট হয় তাহলে mr² ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখন তুমি একটু জিনিস চিন্তা করো তো, এরকম অনেকগুলো টায়ার একটার পর একটা তুমি যদি সাজাও, ঠিক আছে, ধরো অনেকগুলো চুড়ি একটার পর একটা সাজানো হয়েছে, তাহলে কিন্তু একটা সিলিন্ডারের মতো হবে। ঠিক আছে, অথবা তুমি চিন্তা করো তো, ধরো একটা বোতল আছে, তুমি একটা বোতলের দুই পাশে কেটে দিলা, তুমি একটা বোতলের দুই পাশে যদি কেটে দাও, দেখবে যে এরকম একটা শেপ তৈরি হয়েছে। ঠিক আছে, ধরো এটাই হলো আমার কি সেই বোতল। এখন দেখো তো, এই বোতলের মাঝখান দিয়ে কি কোনো ভর আছে? মাঝখান দিয়ে কিন্তু ফাঁপা, তাই না? এখানে বায়ু আছে, তাহলে এই জিনিসটাকেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে ফাঁপা সিলিন্ডার। তাহলে এই ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামক কত হবে? এই ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামককেও আমরা বলবো হচ্ছে mr² ডিভাইডেড বাই 2। সরি, এখানে ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামক হবে শুধুমাত্র mr²। ওকে, এখন দেখো, তাহলে তুমি এইটা দিয়ে চিন্তা করো তো, যে অনেকগুলো টায়ার অথবা অনেকগুলো রিং, এটা যদি আমি একসাথে করি তাহলে আমার কি হবে? একটা ফাঁপা সিলিন্ডার হবে। তাহলে এটার জন্য জড়তার ভ্রামক I ইকুয়াল টু mr²। আবার চিন্তা করো তো, অনেকগুলো নিরেট তুমি হচ্ছে প্লেট অথবা সিডির ডিস্ক যদি একটার পর একটা রাখো, তাহলে একটা কি নিরেট সিলিন্ডার তৈরি হবে। তাহলে যদি নিরেট সিলিন্ডারের কথা বলে, তাহলে সেখানে আসবে কি mr² ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এইখানে লিখলাম যে যদি আমাদেরকে বলে যে নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক কত, তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে mr² ডিভাইডেড বাই 2। এরপরে আসো পরবর্তী কেস, আমরা এখানে যেটা চিন্তা করব সেটা হচ্ছে গোলক। ঠিক আছে, গোলকের ক্ষেত্রে একটা আসবে হচ্ছে ফাঁপা গোলক, আর একটা আসবে হলো তোমার নিরেট গোলক। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ফাঁপা গোলক। ঠিক আছে, তাহলে ধরো আমরা চিন্তা করলাম যে এইটা হচ্ছে আমাদের একটা গোলক, এটাকে আমরা লিখলাম হচ্ছে নিরেট। তাহলে গোলক যদি নিরেট হয় তাহলে এটার ক্ষেত্রে জড়তার ভ্রামক হবে I ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 5 mr²। এরপরে মনে রাখবা, গোলক যদি ফাঁপা হয় তাহলে তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে I ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 3 mr²। আশা করি তোমরা যদি জড়তার ভ্রামকের এই কেসগুলো মনে রাখো, তোমাদের সবকিছুর জন্য অনেকটাই হয়ে যাবে। তো এরপরে দেখো, আমরা যে কেসটা করবো সেটা একটু ভিন্ন, সেটাকে আমরা বলে হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে প্রথমে একটু আমরা আসি, সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি। দেখো, তুমি প্রথমে আমরা একটু চিত্র চিন্তা করি। ধরো আমি ওই প্রথম যে দ্বন্দ্বটাকেই ঘোরাচ্ছিলাম, যে মাঝখান দিয়ে আমরা হচ্ছে ঘোরাচ্ছি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই অক্ষটা তুমি একটু চিন্তা করো, এটা কিন্তু মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে হচ্ছে l/2, এখানে তোমার আসলে কি আসবে? l/2 আসবে। এই ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামককে লিখলাম হচ্ছে ml² ডিভাইডেড বাই 12। এটা যেহেতু দেখো মধ্যবিন্দু, এটাকে আমি কি ভর কেন্দ্র বলতে পারি? ঠিক আছে, তাহলে আমি এই জড়তার ভ্রামককে নাম দিব I অফ জি। ঠিক আছে, I অফ জি ইকুয়াল টু আমরা লিখবো ml² ভাগ 12। বাট দেখো, এই বিন্দুটা আমি চাইলে কি ডানে বা বামে সরাই দিতে পারি না? আমি ধরলাম আমি এই দিক বরাবর কত সরাই দিছি, এই পরিমাণ সরাই দিছি, সেই ক্ষেত্রে জড়তার ভ্রামক আবার কত হবে? ঠিক আছে, মানে এই অক্ষটাই আগে এরকম ছিল, আমি পরবর্তীতে কি করব, এই জায়গায় সরাই দিব। এই জায়গায় সরাই দিলে পরিবর্তিত জড়তার ভ্রামক মোট টোটাল কত হবে? দেখো তো, দুইটা অক্ষ পরস্পর সমান্তরাল না, এই জন্য এখানে নাম হয়েছে হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে এখানে যদি আমরা টোটাল জড়তার ভ্রামক হিসাব করি, তাহলে লেখা যাবে I ইকুয়াল টু IG প্লাস, তাহলে IG কিন্তু আমরা জানি যে এটার আসলে সাধারণ ক্ষেত্রে কত হইতে ml² ভাগ 12। এরপরে দেখো, এখানে যে টার্মটা আসবে সেটা হচ্ছে এটার ভর m আসবে, তার সাথে দেখো মেইনলি প্রথমে যে অক্ষের সাপেক্ষে ঘুরতেছিল সেই অক্ষ থেকে বর্তমানে কই ঘুরতেছে তার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দেখো এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে কত হবে? এইচ হবে। তাহলে I ইকুয়াল টু আমরা লিখবো IG প্লাস m h²। তাহলে এটাই কিন্তু আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটা কিন্তু যে কোনো আমরা যে জড়তার ভ্রামক বললাম, যে কোনোটার ক্ষেত্রে বের করা যায়। আমি যদি এটার ক্ষেত্রে বলি যে হ্যাঁ এইখানে আমরা h দূরত্বে বের করব, তাহলে কিন্তু এটার সাথে আমরা যদি একটা mh² লাগাই দিলাম তাইলেই কিন্তু হইতো। এটা সিলিন্ডারের ক্ষেত্রে হবে, নিরেট গোলক, ফাঁপা গোলক, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু হবে। এরপর আমরা যেটা পড়ার চেষ্টা করবো সেটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। দেখো, লম্ব অক্ষ উপপাদ্য তুমি শর্টকাটে মুখস্থ রাখবা, সেটা হচ্ছে IX প্লাস IY ইকুয়াল টু IZ। অর্থাৎ ধরো আমরা যদি একটা গ্রাফ চিন্তা করি, আমরা ভেক্টর অবশ্যই পড়ে আসছো, x অক্ষ, y অক্ষ, z অক্ষ। আমরা যদি x অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক এবং y অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক যোগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে আসলে এরকম, ধরো আমরা প্রথমেই একটা কি ঘুরাচ্ছিলাম, একটা ধরো চাকতিকে ঘুরাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে চাকতির ক্ষেত্রে আসলে জড়তার ভ্রামক কত ছিল? চাকতির ক্ষেত্রে জড়তার ভ্রামক ছিল mr² ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এই চাকতির কি অক্ষ আছে? এখানে আছে x অক্ষ, তারপরে ধরো আমরা চিন্তা করলাম এদিক বরাবরের কি আছে? y অক্ষ, এবং এদিক বরাবর এটার আসলে কি আছে? z অক্ষ, তাই না?
ঠিক আছে, তাহলে আমরা ধরলাম যে চাকতি, এটাকে আমরা যদি এক্স অক্ষের সাপেক্ষে ঘুরাই তার জড়তার ভ্রামক হবে আই এক্স। এটাকে যদি আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরাই তার জড়তার ভ্রামক হবে আই ওয়াই। এরপরে এটাকে আমরা যদি জেড অক্ষের সাপেক্ষে ঘুরাই সেটার জড়তার ভ্রামক হবে আই জেড। তাহলে প্রথমে দেখো যেটা এই চাকতির মধ্যবিন্দু দিয়ে সোজা গেছিল, তাই না, সেটাকে আমি জেড অক্ষ ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এই জেড অক্ষের সাপেক্ষে আমরা কিন্তু জড়তার ভ্রামক অলরেডি জানি, সেটা কত, চাকতি হইলে কত হবে, এম আর স্কয়ার হবে। এম আর স্কয়ার হবে, শুধু এম আর স্কয়ার ডিভাইডেড বাই কত হবে, 2 হবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে এই আই এক্স এর সাপেক্ষে এটার যদি জড়তার ভ্রামক কত হবে, আই হবে, তাই না। আমরা একটু ধরে নিই যে হ্যাঁ আই এক্স এর সাপেক্ষে জড়তার ভ্রামক হবে হচ্ছে আই। আচ্ছা দেখো তো এক্স অক্ষ জেড অক্ষ দুইটা, সরি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটাই সেম না। কারণ দেখো তো ব্যাস এখানে তো আসলে 3D আঁকানো সম্ভব না, ব্যাস কিন্তু উভয় দিকেই সমান। একটা যদি গোলাকার বা বৃত্তাকার বস্তু হয় ব্যাস কিন্তু উভয় দিকেই সমান। তাহলে এটার জন্য আমরা আই ওয়াই ইকুয়াল টু কি লিখবো, আই ওয়াই ইকুয়াল টু আই লিখবো। তাহলে ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, এবং এরপরে আই জেড ইকুয়াল টু এখানে দুইটা মিলে আমরা যদি লিখি পাবো হচ্ছে 2i। তাহলে দেখো আই জেড ইকুয়াল টু আমরা আসলে কি পাই, এম আর স্কয়ার ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এখানে আসবে হচ্ছে 2i, অর্থাৎ ফাইনালি আই ইকুয়াল টু আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 4 এম আর স্কয়ার। অর্থাৎ এক প্রান্ত দিয়ে যদি ঘুরে, বা সেটা না বলে আমরা স্পেসিফিক ভাবে যদি বলি ব্যাসের সাপেক্ষে ঘুরে, তাহলে কিন্তু একটা নিরেট তোমার হচ্ছে চাকতির ক্ষেত্রে বা সিডি ডিক্স এর ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে এম আর স্কয়ার ডিভাইডেড বাই 4 আসবে। তাহলে এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা সিলিন্ডারের ক্ষেত্রে, তারপরে গোলকের ক্ষেত্রে, সেটা নিরেট বলুক ফাঁপা বলুক, সবগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা স্কেচ থেকে বের হয়ে আসতে পারবো। ঠিক আছে, আর এগুলো কিন্তু ইউনিভার্সিটিতে খুব বেশি আসে, কারণ এখানে আসলে ওরকম ক্যালকুলেশন গুলো ব্যাপার থাকে না, বা যে ক্যালকুলেশন গুলো থাকে সেগুলো আমরা কিন্তু হাতে করতে পারি। আর এইচএসসি তে আসলে তো কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে অথবা ক্যালকুলেশনের মানগুলো একটু বড় দিয়ে দিবে, আমাদের ক্যালকুলেটরে করতে আশা করি সুবিধা হবে। এর পরবর্তীতে আমরা এখানে সুতার টান বা আরো অনেক ছোট ছোট ব্যাপার থাকে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সবার জন্য থাকবে শুভকামনা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।